আমরা কাটোয়া শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে চলে এলাম মাধাইতলা আশ্রমে। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই কথাটা আমরা সবাই জানি। জগাই মাধাইয়ের উদ্দেশ্যে মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণীটি খুবই প্রচলিত। প্রথমে তারা কৃষ্ণ প্রেমের বিরোধিতা করলেও পরবর্তীকালে তারাই কৃষ্ণ প্রেমে আকুল হয়ে কৃষ্ণ ভজনা শুরু করেন এবং সেই ভজন পূজন আজীবন বজায় ছিল। আমরা ঢুকে পড়েছি মাধাইতলা আশ্রমের ভিতর। এই মাধাইতলা আশ্রম হল মাধাইয়ের শেষ জীবনের সাধন ভজন ক্ষেত্র, সেই জন্য এই আশ্রমের নাম মাধাইতলা আশ্রম। তবে এই মাধাইতলা আশ্রম ও এই অঞ্চলের নাম মাধাইতলা নিয়ে নানান কিংবদন্তি ও জনশ্রুতি রয়েছে। শুধু একটা গল্পই আপনাদের শোনাই। শোনা যায় একবার মহাপ্রভুর বিরহে কাতর হয়ে মাধাই নবদ্বীপ থেকে কাটোয়ায় চলে আসেন, কিন্তু এসে শোনেন মহাপ্রভু কাটোয়া ছেড়ে অন্যত্র চলে গেছেন। তাই মহাপ্রভুর বিশ্রামস্থলে রয়ে যান আজীবন গৌরনিতাই ভজনা করে। শোনা যায় এই আশ্রমে যে মাধবী কুঞ্জ আছে তারই নিচে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। এক এক করে দেখাবো আপনাদের সবকিছু, একটু ধৈর্য ধরুন। একটা সময় এই আশ্রমের অবস্থা খুবই করুণ হয়ে উঠেছিল। 1337 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যার বসুমতী পত্রিকায় এই আশ্রমের দুরবস্থার কথা প্রকাশিত হয়। তারপর 1339-40 বঙ্গাব্দ নাগাদ পরম বৈষ্ণব ভক্ত নিতাই রমন দাস বাবাজি তাঁর গুরুদেব রামদাস বাবাজির আদেশে এখানে আসেন এবং এই আশ্রমের পুনর্জীবনে প্রয়াসী হন। এই আশ্রমের উন্নতি হয় তখন থেকেই। আপনারা পর্দায় মাধাইতলা আশ্রমের যে সুউচ্চ তরুণদ্বারটি দেখতে পাচ্ছেন, এই তরুণদ্বারটি নির্মিত হয়েছিল নিতাই রমন দাস বাবাজির আমলে 1359 বঙ্গাব্দে। নির্মাণ করে দিয়েছিলেন তার দুই ভক্ত শিষ্য মালদা জেলার গঙ্গারাম ও কৃষ্ণচরণ সরকার। আমরা ঢুকে পড়েছি আশ্রমের ভেতরে। আপনারা নাম গান শুনতে পাচ্ছেন, এই সম্পর্কে আমি আপনাদের পরে জানাচ্ছি। এই যে আপনারা সুদৃশ্য ভজনস্থল এবং বিভিন্ন ভবন দেখতে পাচ্ছেন, এসবই নির্মিত হয়েছিল নিতাই রমন দাস বাবাজির আমলে। ডান দিকে যে গাছটি দেখতে পাচ্ছেন ওটি হলো মাধবী কুঞ্জ, তারই নিচে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। আপনারা দেখছেন আশ্রমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এই যে নাম গান শুনছেন, এই নাম গান চলে দিনরাত 24 ঘন্টা। নিতাই রমন দাস বাবাজির উদ্যোগে 1358 বঙ্গাব্দ থেকে শুরু হয় সহস্র বর্ষ ব্যাপী তারক ব্রহ্ম নাম যজ্ঞ। সেদিনটা ছিল বিজয়া দশমী। বিরাট মহোৎসব হয়েছিল সেদিন। প্রচুর ভক্তের সমাগমে এই আশ্রম মুখরিত হয়ে উঠেছিল, আর সবার মুখে ছিল হরিনাম সংকীর্তন। যেখানে নামগান চলছে সেটি হলো মহানাম মঞ্চ। তার পাশে একটি মন্দিরে রয়েছে মাধাইয়ের সমাধি এবং জগাই মাধাইয়ের মূর্তি। এই যে মন্দিরটি রয়েছে এর ভেতরে রয়েছে মাধাইয়ের সমাধি এবং জগাই মাধাইয়ের মূর্তি। আপনাদের দেখাচ্ছি সেই মূর্তি দুটি। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় সেই মূর্তি দুটি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এই আশ্রমের সুবিশাল নাট মন্দির, যেখানে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এই নাট মন্দিরের লাগোয়া গর্ভগৃহ রয়েছে, যেখানে নানা বিগ্রহ রয়েছে। আপনাদের দেখাবো সেসব। এই আশ্রমের গর্ভগৃহে পূজিত হন গৌর নিতাই, রাধানাথ, রাধারানী এবং ললিতা সখী ইত্যাদি বিগ্রহ। এই আশ্রম দেখার পর আমরা চললাম পরবর্তী দ্রষ্টব্য স্থানের দিকে। আমরা চলে এলাম কাটোয়ার সখীর আখড়ায়। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কাটোয়ার সখীর আখড়ার সুদৃশ্য ও সুউচ্চ তরুণদ্বার। এই সখীর আখড়া নামকরণ হওয়ার পেছনে একটি কারণ আছে। একটা সময় পুরুষ নারী নির্বিশেষে সখী ভাবে কৃষ্ণ ও গৌরাঙ্গ ভজন যারা করতেন তাদের নামে এই আখড়াটি উৎসর্গ করা হয়েছিল বলে এই আশ্রমের নামকরণ করা হয় সখীর আখড়া। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একটি ব্যানার, তাতে লেখা রয়েছে সখীর আখড়া আশ্রম, কাঠগোলাপাড়া, কাটোয়া। এবার আপনাদের পর্দায় সখীর আখড়া আশ্রমের গর্ভগৃহে নানান বিগ্রহ দেখাবার চেষ্টা করছি। এখানে রয়েছে রাধেশ্যাম, রাধা গোবিন্দ এবং অন্যান্য বিগ্রহ, সেগুলোর ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তবে এই সখীর আখড়া সাধারণ মানুষের কাছে মধু প্রামাণিকের ভজন স্থল হিসেবে বেশি পরিচিত। শোনা যায় মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন তার মস্তক মুন্ডনের দায়িত্ব পেয়েছিলেন মধু প্রামাণিক। যদিও বৈষ্ণব গ্রন্থে কিন্তু মধু প্রামাণিকের কথার উল্লেখ নেই। সেখানে মহাপ্রভুর ক্ষৌরকার হিসেবে নাম রয়েছে বিন্দু দাসের। এবারে আপনারা পর্দায় যে প্রস্তর ফলকটি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বলা আছে এটি মধু প্রামাণিকের ভজন স্থল। এবার আপনারা পর্দায় যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি হল দ্বাদশ গোপালের অন্যতম গোপাল উদ্ধরণ দত্তের উপবিষ্ট পূর্ণমূর্তি। এই সখীর আখড়ায় প্রতিদিন বিভিন্ন ধর্মীয় পাঠের আসর বসে এবং সেই পাঠ শুনতে বিভিন্ন ভক্তরা এই আখড়ায় সন্ধ্যাবেলা এসে জড়ো হন। এবারে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই বিন্দু দাসের মূর্তি, যার কথা আপনাদের আগেই বলেছি। আমরা চলে এলাম কাটোয়ার গৌরাঙ্গপাড়ার কাছে মালোপাড়ায় অবস্থিত খ্যাপা কালী মায়ের মন্দিরে।
এই মন্দিরের প্রবেশ পথটি অতি সংকীর্ণ, চারিদিকে উঁচু উঁচু বাড়ি রয়েছে, আর মন্দিরের নির্মাণ কার্য চলায় বিভিন্ন নির্মাণ দ্রব্য চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারই মধ্যে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়েছে। স্থানীয় মানুষদের বিশ্বাস কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরের সমসাময়িক হল এই মন্দির। তবে বর্তমানে এই পুজোর পেছনে রয়েছেন স্থানীয় বাসিন্দা কালীভক্ত মদন দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা। আগে শুধুমাত্র কালী পুজোর দিন অমাবস্যায় পুজো হতো, পরবর্তীকালে পাড়ার আরো মানুষ এগিয়ে আসায় নিত্য পুজো ছাড়াও শনি, মঙ্গলবার ও অমাবস্যায় বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। মূল পুজোর সময় মায়ের বড় মৃন্ময়ী মূর্তি তৈরি করে তার পুজো করা হয়, আর বছরের অন্যান্য সময় মায়ের বেদির ওপর খড় কাঠামোর অবয়বকে মাতৃরূপে পুজো করা হয়। পাশেই রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মায়ের চরণ যুগল। আর আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা লেগেছে। পুরোহিত মশাই মন্দিরে সন্ধ্যা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন, তাই তার সঙ্গে আর কথা বলার সুযোগ পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই সন্ধ্যা দেওয়ার কাজে ব্যস্ত, তাই আমরা তাকে আর বিরক্ত না করে আমরা চলে গিয়েছিলাম অন্য দ্রষ্টব্য স্থানে। আমরা কাটোয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কাশিরাম দাস বিদ্যালয়ের কাছে ঝুপু কালীমাতার মন্দিরে। আপনারা দেখলেন বা দেখছেন কলাপসিবল গেটের উপরে লেখা রয়েছে ঝুপু কালীমাতার মন্দির। এখানে কোনো মূর্তি নেই, একটি বিশাল প্রাচীন নিম গাছকে মাতৃরূপে কল্পনা করে পুজো করা হয়। আপনাদের দেখাবো সেই নিম গাছটি। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আপনারা দেখছেন বাইরে থেকে ভক্তরা দাঁড়িয়ে মাকে প্রণাম করে চলে যাচ্ছেন। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, মূল মন্দিরের ভেতরে। এই যে দেখছেন এটি হচ্ছে গাছের গোড়া। এখানেই বিভিন্নভাবে মায়ের মুকুট, খাড়া এবং অন্যান্য অলঙ্কারে সাজিয়ে মাতৃরূপে কল্পনা করে এখানে মায়ের পুজো করা হয়। আপনাদের দেখাচ্ছি এই যে সেই গাছের গোড়াটি, এটি প্রাচীন নিম গাছ। স্থানীয় মানুষদের বিশ্বাস বাংলায় বর্গী আক্রমণের মারাঠা দস্যু দলের নেতা ভাস্কর পণ্ডিত এই পুজো শুরু করেছিলেন। সেই সময় এই অঞ্চলটা ছিল বড় বড় গাছ আর ঝোপঝাড়ে পরিপূর্ণ। তারা সেই জঙ্গলে আত্মগোপন করেছিলেন এবং আত্মগোপন করে থাকার সময় তারা এই গাছকেই নাকি মাতৃরূপে পুজো শুরু করেছিলেন। সেই পুজো আজও অব্যাহত। মন্দির চত্বরটি আপনাদের দেখাবার চেষ্টা করছি, বেশ পরিষ্কার সুন্দর করে সাজানো। মন্দিরের বাইরের দৃশ্য দেখাবার চেষ্টা করছি। বর্তমানে মন্দিরটি চলে একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। এখানে যে হলুদ রঙের বোর্ডটি দেখছেন, এখানে ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম লেখা রয়েছে। আপনাদের বোর্ডটি দেখাবার চেষ্টা করছি। কাটোয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে আমরা চলে এলাম কাটোয়ার নিশানতলায় হারিমার মন্দিরে। এটি নামে হারিমার মন্দির হলেও আসলে এটি হলো দুর্গা মন্দির। দেবীর স্বপ্নাদেশেই এই পুজো শুরু হয়েছিল। আগে পুজো 4 দিন খুব অনাড়ম্বরেই পুজো হতো। এখন বেশ কয়েক বছর ধরে মায়ের পুজো হয় সাড়ম্বরে। নিত্য পুজো তো আছেই, এখন মূল মন্দির ছাড়াও নাট মন্দিরও নির্মাণ করা হয়েছে। অমাবস্যা, পূর্ণিমা, বিপত্তারিণী ও জয় মঙ্গলবারে প্রচুর ভক্তরা আসেন এই মায়ের মন্দিরে পুজো দিতে। স্থানীয় মানুষদের কাছে এই মা ভীষণ জাগ্রত এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন এই হাঁড়ি মা। দুর্গাপুজোর সময় এই মন্দিরে সন্ধি পুজোর বাজনা বাজলে তবে এই এলাকায় অন্যান্য দুর্গাপূজার সন্ধি পুজো শুরু হয়। পুজোর 4 দিন প্রচুর ভক্তের সমাগম হয় এই হাঁড়ি মায়ের মন্দিরে। দুর্গাপূজার সময় মৃন্ময়ী মূর্তিতে পুজো করা হলেও বছরে অন্যান্য সময় খড় আর কাঠামোর অবয়বকে মাতৃরূপে সাজিয়ে সেই অবয়বকে পুজো করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মূর্তি বা অবয়বটি। এই মন্দির নিয়ে নানান লৌকিক কাহিনী বা কিংবদন্তিও রয়েছে, সেসব বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আর বেশি সময় নেব না আপনাদের। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।